পরের দিন সকালে সারার ডেড বডি তিতাসদের বাসায় এসে পৌঁছালো। পাড়াপড়শিরা উকি দিয়ে দেখলেও কেউ এগিয়ে আসলেন না। পরে তিতাস মাদ্রাসার কয়েকজন মহিলাদের এনে সারার গোসল সম্পূর্ণ করলো। তারপর এতিমখানার শত শত ছেলেদের এনে সারার জানাজায় শরিক করলো। কাছের আত্মীয় স্বজন কেউ আসলেন তো কেউ মুখ ফিরিয়ে চলেও গেলেন। তবুও তিতাস কাউকে কিছু বলল না। আজ ভোরের দিকেই ওর মায়ের অবস্থার উন্নতি হয়েছে। উনি সারার কথা শুনে শুধু এটুকুই বলেছেন, আমার মেয়েটাকে দেখার একটু সুযোগ করে দাও। পরে তিতাস তার মাও ভোরকে নিয়ে বাসায় চলে এসেছে। তাদের হসপিটালে রেখে ভরসা পাচ্ছিল না। যেভাবে ওদের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে তাতে রিস্ক নেওয়াটা বোকামি। তারপর সারার দাফন কাজ সম্পূর্ণ করা হলো। ধীরে ধীরে সবাই চলেও গেল। শুধু 3.5 হাত মাটির নিচে সারার চিরনিদ্রায় শায়িত রইল। তার এই ঘুম আর কখনো ভাঙবে না, কখনো না। এতিমখানার ছেলেগুলোর জন্য খাবারের এবং বস্ত্রের সুব্যবস্থাও করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তিতাস। এখন কবরস্থান ফাঁকা, শুধু তিতাস আর ওর বাবা সেখানে বসে নীরবে অশ্রু ঝরিয়ে দোয়া করলো সারার জন্যে। পিয়াসের কবর জিয়ারত করতেও কেউ ভুললেন না। এর ঘন্টা দুয়েক পরে তিতাস ওর বাবাকে নিয়ে বাসায় ফিরল। পুরো বাসা থমথমে রূপ ধারণ করেছে। গুমোট ধরে আছে পরিবেশ। আবহাওয়াতেও কেমন গুরুগম্ভীর ভাবটা স্পষ্ট। এভাবে সারাদিন কেটে রাত ঘনিয়ে এলো। ঘড়ির কাঁটা ঘুরে এখন রাত 10টার ঘরে। সময় যেন দ্রুত বেগে ছুটে চলেছে। এরপরও কেউ চাচির সঙ্গে যোগাযোগ করতে পারলেন না। তিতাসের বাবার লকার ভাঙা দেখে যা বোঝার ওনারা সব বুঝে নিয়েছেন। রোজাকেও নিয়ে গেছেন তিনি। ভোর অসুস্থ শরীরে সকলের খাবার ব্যবস্থা করলো। তারপর তিতাসকে দিয়ে পাঠালো ওর বাবা মাকে সামান্য কিছু হলেও খাওয়াতে। ওর খুব শরীর খারাপ করছে। সে চুপচাপ শুয়ে চোখ জোড়া বুঝে নিল। আর তিতাস বিনা বাক্যে উঠে গেল বাবার রুমে। বর্তমানে বিলাসবহুল এক বাসায় অবস্থান করছেন শাহিনা। পাশের রুমে শুয়ে শুয়ে রোজা কাটছে। মেয়েটা হুইলচেয়ার থেকে পড়ে গেছে। পানির পিপাসায় সে মেঝেতে ছুঁয়ে ছটফট করছে। মা মা করে এতবার ডেকেও কোনো লাভ হচ্ছে না। শাহিনার প্রেমিকও শাহিনাকে উঠে যেতে দেয়নি। শারীরিক মিলনে উন্মাদ তারা দুজন। বাচ্চা মেয়েটার করুণ আর্তনাদ তাদের কানে পৌঁছালেও তারা গুরুত্ব দিচ্ছে না। পরে না হয় গিয়ে দেখবে। তাদের পাশেই পড়ে রয়েছে মোটাসোটা বড় একটা ফাইল। সেখানে তিতাসের বাবার সম্পত্তির দলিলপত্র আছে। শাহিনা আসার সময় ক্যাশ টাকা সহ এগুলো সঙ্গে এনেছে। তাছাড়া উনি আর সেখানে ফিরবেন না। তবে রেখে এসে কি হবে? এতদিন অনেক ভালো সেজে সকলের কথায় নেচেছেন, তবে আর নয়। এবার নিজের কথা ভাবার সময় এসে গেছে। আর শাওন মরেছে, ভালো হয়েছে। সে তো ছিল একটা গুটি মাত্র। সারা ওকে না মারলে সেই মেরে ফেলতো। তবে সারাকে মারার সময় ওনার বেশ মজা লেগেছে। একটা শত্রুকে মেরে প্রাণী প্রশান্তির ছোঁয়া পেয়েছেন। আহা, প্রাণ জুড়িয়ে গেছে। তবে আফসোস ভোর আর ওনার যা নাকি মরেনি। সত্যি বাবা, এদের কই মাছের প্রাণ, নয় তো বাঁচার কথা না। দূর, সব কষ্ট বৃথা গেল। ভোর মরলে তিতাসের বড় বড় লেকচার অন্তত বন্ধ হতো। ছেলেটা ওনাকে বড্ড বেশি ভুগিয়েছিল। তবে কাজের কাজ কিছুই হাসিল করতে পারেনি। তাকেও ধোকা দিয়ে ঠিকই খোল খাইয়ে ছেড়েছে। তবুও এই ছেলের শিক্ষা হয়নি। ওনার পেছনে লোক লাগিয়েছিল। ভাগ্যিস সেদিন ডাক্তারের কাছে গিয়েছেন, নয়তো কি যে হতো। এছাড়াও কেউ কি কখনো জানবে? ওনার কথা শুনেই সারা ভুল পথে পা বাড়িয়েছিল। ওকে বাসা থেকে যেতে উনি সাহায্য করেছিলেন। এমনকি ডাক্তারের কাছে যাওয়ার নাম করে সারার কাছে গিয়ে লাখ লাখ টাকা আনতেন। বিনিময়ে সারাকে ওর মায়ের হাতে রান্না খাবার দিয়ে আসতে হতো। একবার সারা ওর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। পরে উনি সারাকে থুতু মেশানো খাবারও খাইয়েছিলেন। আর মেয়েটা মায়ের হাতে রান্না পেয়ে খুশিতে গদগদ হয়ে খেয়েছিল। এই কাজ উনি প্রায়ই করতেন, মনে শান্তি পেতেন। যদিও এই কথা আর কখনো প্রকাশিত হবে না, হওয়াও তো সম্ভাবনা নেই। আর সারা কিভাবে যেন ওনার প্রেমিকের কথাটা জেনেছিল এবং ওনাকে থ্রেট দিয়েছিল সবাইকে জানানোর। ওই জন্যই ওকে মরতে হলো। আহারে বেচারা সারা। সেদিন দুপুরের ঘটনা। শাওন প্রায় সারার বাসায় অন্য উদ্দেশ্যে আসতো। তবে সারা কখনোই তার সঙ্গে ইন্টিমেট হতে চায়নি। কিন্তু শাওন ওকে ছাড়তো না। ছ্যাঁচড়ার মতো পেছনে লেগেই থাকতো। সেদিনও সে সারার বাসার সেই কারণেই এসেছিল। সারা প্রচণ্ড অসুস্থ ছিল। আর বাসা ফাঁকা পেয়ে শাওন জোরপূর্বক ওর উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে। সেই মুহূর্তে শাহিনা সেখানে পৌঁছে এসব দেখেও চুপ থাকে, বরং শাওনকে উৎসাহিত করে তার কাজ করার। শাওনও নিজেকে সিংহ প্রমাণ করতে তাই করে। পরে সারা শাওনের বুক বরাবর লাথি মেরে ওকে নিচে ফেলে দেয়। তারপর ঝটপট উঠে দাঁড়িয়ে ফল কাটার ছুরি তুলতে শাওন তাকে থাপ্পড় মেরে বিছানায় ছুঁড়ে মারে এবং ধর্ষণ করে। শাহিনার কল আসায় সে সারার সবুজ রঙের ওড়না সারার মুখে গুজে পাশের রুমে চলে যায়। এরপর ইচ্ছে মতো প্রেমালাপ চালিয়ে এই রুমে এসে দেখে সারা শাওনের বুকে ছুরি বসিয়ে বদ্ধ পাগলের মতো কুপিয়ে যাচ্ছে। শাওন ততক্ষণে মারা গেছে। শাহিনার নিঃশব্দে ঢুকে আস্তে করে ফুলদানিটা তুলে আঘাত করে সারার কাঁধে। সারা মুখ থুবড়ে পড়ে যায়।
তারপর শাহিনা তাকে ইচ্ছে মতো ঠোঁটে, বুকে, পেটে আঘাত করে। এতেও শান্তি পাচ্ছিলেন না, তাই ফিনাইল এনে সারা মুখে খুলে জোর করে খাওয়ান। পরক্ষণে সারার মুখ দিয়ে সাদা ফেনা বের হতে থাকে এবং নিস্তেজ হতে থাকে। তখন উনি সবুজ রঙা ওড়না দিয়ে সারাকে শ্বাসরোধ করে মেরে অর্ধনগ্ন অবস্থায় ফেলে দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে রাখেন এবং সারার লকার থেকেও টাকা গয়না যা পেয়েছেন নিয়ে এসেছেন। যদিও ভেবেছিলেন একদিনে সব কয়েকটা পথের কাটাকে মেরে ঝামেলা মুক্ত হবেন, কিন্তু আফসোস হলো না। ভোর ও তিতাসের মাকে কড়া ডোজের ওষুধ খাইয়েও কাজ হলো না, তারা বেঁচে গেল। তবে এটাই এর নয় খেলা এখনো বাকি। সারা মারা যাওয়ার 3 সপ্তাহ পর তিতাসের জোরাজোরিতে ওনারাই বাসাটা ছেড়ে দিল, কারণ শাহিনা তাদের নামে কেস করেছে। ওনাকে নাকি মানসিক ও শারীরিকভাবে খুব অত্যাচার করা হতো। এত অত্যাচার সহ্য করতে না পেরে উনি বাধ্য হয়ে বাসা থেকে পালিয়ে গেছেন। উনি এখন এই বাসার দখল চান, স্বামীর অবর্তমানে মেয়েটাকে নিয়ে বেঁচে থাকার আশ্রয় চান। এই একটা সপ্তাহে এসব ঝামেলায় বাকি সদস্য অতিষ্ঠ। পরে তিতাস রেগেই ওদের আরেকটা ফ্ল্যাটে বাকিদের নিয়ে উঠেছে। গোছগাছের কাজও শেষ। তিতাস জেদ করে আরও একটা সিদ্ধান্ত নিয়েছে, এজন্য ভোর ওর সঙ্গে কথা বলা বন্ধ রেখেছে। তিতাস ওদের রুমে এসে দেখে ভোর ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে ব্যালকনিতে গিয়ে খুব সন্তর্পণে ভোরকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমার চাঁদের মুখখানা বলেন কেন? ছাড়, ভালো লাগছে না। শরীর খারাপ? না। মন খারাপ? না। তবে ডাক্তার হবার স্বপ্নটা এভাবে নষ্ট করিস না তিতাস, প্লিজ। জীবনটা ছেলে খেলা নয়। কেন করছিস পাগলামি বল? আগামীকাল পরীক্ষা আছে, যা পড়তে বস। না, বলেছি তো পরীক্ষা দেব না, বাবার ব্যবসা দেখভাল করব। ভয় পাচ্ছেন নাকি? আপনার ভরণ পোষণ ঠিকভাবে দিতে পারবো না ভেবে? ভোর আর নিজের রাগ সামলাতে না পেরে তিতাসকে থাপ্পড় মেরে বসলো। তারপর তিতাসের টি শার্টের কলার ধরে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসালো। এরপর বই এনে হাতে ধরিয়ে পড়তেও ইশারা করলো, কিন্তু তিতাস বই রেখে উঠতে গেলে ভোর পুনরায় তাকে আটকালো। নিজেকে সামলে তিতাসকে সাধ্যমতো বোঝালো, কিন্তু তিতাস গো ধরে পা বাড়াতেই ভোর তার পায়ের উপর উঠে তিতাসের নিচের ঠোঁটটা কামড়ে ধরে রাখলো। তিতাস ছাড়াতে চাইলেই সে দাঁত বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে ভোর নোনতা কিছু স্বাদ পেল, বোধহয় রক্ত বেরিয়ে গেছে। তবুও সে রাগ নিয়ে সেভাবেই দাঁত বসিয়ে রাখলো। তিতাস আর না পেরে ভোরকে এক ধাক্কা দিয়ে সরিয়ে ঠোঁট চেপে ধরল। তখন ভোর ওর ঠোঁটে লেগে থাকা রক্ত মুছতে মুছতে বলল, এবার বল, পরীক্ষা দিবি? ভোর, আমাকে রাগাবেন না, বাবার কিন্তু ছাড় পাবেন না। কি করবি? ইন্টিমেট হবি? তো আয়, বাধা দেব না আমি, তবুও তোকে পরীক্ষা দিতে হবে। তিতাস ঠোঁটটা চেপে ধরে সেভাবেই দাঁড়িয়ে রইল, মুখে তার বিরক্তির ছড়াছড়ি। এসবের মানে হয়? তখন ভোর 2 পা এগিয়ে বিনা সংকোচে সরিয়ে ফেলল তার শাড়ির আঁচল। তখন তিতাস ভোরের চোখে চোখ রেখে বলল, যা করছেন ভেবে করুন, আমি কিন্তু আজ পেছপা হব না। কড়াই গন্ডে বুঝে নেব আমার পাওনা। এই কথা বলে তিতাস ফিক করে হেসে দিল। এতক্ষণ গম্ভীর ভাবটা ধরে রাখলেও সেটা আর অটুট রাখতে পারল না সে। ভোরের মুখটা দেখে তার ভীষণ হাসি পাচ্ছে। সিনিয়র বউটা আজ ভীষণ খেপেছে, তাতে এই রূপে তাকে মন্দ লাগছে না, বরং বউ রূপ ফুটে উঠেছে। তবে পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তটা সে সত্যিই নিয়েছে, কারণ পিয়াসের মৃত্যুর পর সে না পেয়েছে একদণ্ড শান্তি আর না একটু স্বস্তি। ঝামেলা পোহাতে পোহাতে সে অতিষ্ঠ। ওর মনে সর্বদাই যুদ্ধ চলছে সুখ এবং স্বস্তির। রোজকার এসব ঝামেলায় আদৌ পড়াশোনা হয়? এটা কি ক্লাস 1-এর পড়া? তাছাড়া নিজের কথায় ভাবার সময় নেই, সেখানে পড়াশোনা কিভাবে হবে? কতদিনই বা চলবে এভাবে? গতকাল তার কানে পৌঁছেছে ওর বাবা সব দিক থেকে হাল ছেড়ে দিচ্ছেন, ওনার ব্যবসার অবস্থাও বেগতিক। এমন চলতে থাকলে তাদেরকে পথে বসতে হবে। সবটা স্বাভাবিক করতে হলে তাকেই হাল ধরতে হবে। যদিও এখন সে নিজেকে বড্ড বেশি পরিশ্রান্ত অনুভব করে। এসব থেকে মুক্তি পেতে তার প্রাণটা আইচাই করে, গা ঢাকা দিতে ইচ্ছে করে। রোজকার ঝামেলা থাকে, কিন্তু পারি কই? দায়িত্বের বোঝা এখন তার কাঁধে। এই দায়িত্ব তাকে এক পাও সামনে এগোতে দেয় না, শক্ত করে আঁকড়ে ধরে রাখে একই স্থানে। এজন্য নিরুপায় হয়ে মুখ বুজে সহ্য করে যাচ্ছে পরিস্থিতির নির্মম করাঘাত। ভেতরে ভেতরে হচ্ছে দগ্ধ। এসব ভেবে সে একদম নিশ্চুপ হয়ে গেল। ওকে হঠাৎ নিশ্চুপ দেখে ভোর ভ্রু কুচকে তাকিয়ে রইল। তিতাসের মতিগতি বোঝার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে, কিন্তু ভোরের প্রয়াসে বিঘ্ন ঘটিয়ে তিতাস চটজলদি তার শাড়ির আঁচলটা তুলে কাতুকুতু দিতে লাগলো। আকস্মিক এহেন আক্রমণে ভোরও হতবাক। তাৎক্ষণিক খুব শক্তি প্রয়োগ করেও সে ব্যর্থ। ততক্ষণে তিতাস সজোরে এক ধাক্কা দিয়েছে বিছানায়। সে হুমড়ি খেয়ে পড়ে ওঠার আগে তিতাস পুনরায় তাকে কাতুকুতু দিতে থাকলো। ভোর থামাতে চাইলেও পারল না। এক পর্যায়ে কাতুকুতুর চোটে সেও হেসে গড়াগড়ি খেতে লাগলো বিছানার মধ্যেখানে। তাদের হাসির কলরবে মুখরিত হলো বদ্ধ রুমের চারিপাশ। খানিক বাদে তিতাস ভোরকে নিজের খুব কাছে টেনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কানে কানে বলল, রাগের বসে আদরের তাল টানলাম না, হেতে বিপরীত হতে পারে, তাই ছাড় দিলাম। আসলেই কি তাই?
নাকি অন্য কিছু? তিতাস জবাব না দিয়ে কেবল হাসলো। ভোর জবাবের আশায় তার মুখ পানে চেয়ে আছে। আজকাল তিতাসকে তার বড্ড অচেনা মনে হয়, হয়তো পারিপার্শ্বিক অবস্থার কারণে। সেও মানুষ, তার উপর আজকাল খুব বেশি চাপ যাচ্ছে, এটা সেও বুঝে, কিন্তু পরিস্থিতির লাগাম যে তার হাতেও নেই, সেও যে নিরুপায়। ভোরের এভাবে তাকিয়ে থাকতে দেখে তিতাস মৃদুস্বরে ডাকলো, ভোর, হুম? আপনি আমার মানসিক প্রশান্তি হবেন। না, আমি তোর সুখ হব, তোর কষ্ট নিবারণের মুখ্য কারণ হব, তোর ঠোঁটের হাসি হব, পরিশেষে আমি তোর রাজ্যে রানী হব। তবে আমি কাছে আসলে কেন অস্বস্তি ফুটে ওঠে আপনার অঙ্গভঙ্গিতে? এই চোখ জোরে কেন জানান দেয় অন্য কথা? আপনার দুই হাত কেন ব্যস্ত হয়ে পড়ে আমাকে ধাক্কা দিতে? যেন দূরে সরার নীরব আহ্বান। আমি বয়সে ছোট বলেই কি এত অস্থিরতা, নাকি অন্য কিছু চাপাতের প্রচেষ্টা? ব্যাপারটা তা নয়, আসলে শাড়ির আঁচল ফেলে শরীরের প্রতি আকৃষ্ট করানো একটা ভালো বউয়ের গুরু দায়িত্ব হতে পারে না। যদি মনে সামান্য ভালোবাসা থাকে তাহলে চোখ বলে দেয় অনেক কথা। আমি এতটা বোকা নই ভোর, বুঝি অনেক কিছুই। এই জন্য আপনাকে আরো সহজ হতে সময় দিচ্ছে। তার মানে এই না আমি একজন দুর্বল পুরুষ। আসলে তুই কাছে আসলে আমার মনে হয় কেউ আমাদের দেখছে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় কোনো পুরুষ মানুষ আমাকে তীক্ষ্ণ নজরে গিলে খাচ্ছে। আমার শরীরের প্রতিটা ভাঁজে কারো দৃষ্টি ঘুরছে। কেউ আমাদের একান্ত মুহূর্তটাকে নজরবন্দি করছে। ঠিক এই কারণেই আমি চাইলেও সহজ হতে পারি না। অস্বস্তিতে ডুবে মরি, নিজের অজান্তেই তোকে ধাক্কা দিয়ে ফেলি। আপনার ধারণা সঠিক। আর সত্যি সত্যি আমাদের উপরে কেউ নজর রাখত। আমার রুমে আপনার প্রতিরক্ষার সকল ব্যবস্থা সে নষ্ট করেছিল। তবে সে অজ্ঞাত ব্যক্তি আমার রুমে প্রবেশ করেছিল, হয়তো সেটা কারো পক্ষে সম্ভব ছিল না, কারণ অজ্ঞাত কেউ রুমে প্রবেশ করলে সাইরেন বেজে উঠবে। এমনকি সঙ্গে সঙ্গে আমার কাছে একটার পর একটা অ্যালার্ট মেসেজ আসতেই থাকবে। আমি সেভাবেই আপনাকে দূর থেকে নিরাপত্তা দিতাম, কিন্তু গত সপ্তাহ থেকে সেটাতে সমস্যা দেখা দিয়েছে। আমি ঠিকও করেছিলাম, কিন্তু কেউ সেটা পুনরায় নষ্ট করে ফোন দিয়ে এটেছিল। যদিও আমি এখনো জানতে পারিনি সে কে, জেনে যাব যথাশীঘ্রই। তবে হ্যাঁ, এই বাসে এমন কিছু ঘটবে না, নিশ্চিন্তে থাকুন। এইসব শুনে ভোর আর একটা টু শব্দ করলো না, শুধু চোখ বন্ধ করে ওর বালিশে মাথা রাখলো। আজকাল তার বড্ড ইচ্ছে করে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই বরের কাছে আহ্লাদি আবদার করতে, কারণে অকারণে তিতাসকে প্রচণ্ড জ্বালাতে, রাগিয়ে দিতে, ভালোবাসি বলে জড়িয়ে ধরে তার প্রশস্ত বুকে মাথা রাখতে, পুরুষালী শক্ত হাতের আঙ্গুলে ওর আঙ্গুল গুজে রাতের সোডিয়ামের নিয়ন আলোয় হাঁটতে, নদীর পাড়ে বসে কাঁধে মাথা রেখে ঢেউয়ের নাচন উপভোগ করতে, বেলা শেষে তার ক্লান্ত মুখের ঘর মারত কপালে সযত্নে চুমু এঁকে দিতে, জ্যোৎস্না বিলাস করতে করতে একই মগে দুজন কফির স্বাদ নিতে, ঘুমানোর আগে চুলে বিলি কেটে দেওয়ার আবদার জুড়তে, এমনকি তিতাসের নিষিদ্ধ স্পর্শে বারংবার শিহরিত হতে। এসব চাওয়া তার অপূর্ণ রয়ে গেছে। তিতাস বয়সে ছোট বলেই হয়তো এসব সংকোচ কাজ করে, একবারই কিছু বলতে দ্বিধাদ্বন্দ্বে ভুগ। আচ্ছা, তিতাসের জায়গায় পিয়াস হলে কি এমন মনে হতো? বোধ হয় না। সে হয়তো বুঝতো ওর গোপন কিছু আকাঙ্ক্ষার কথা, যেমনটা করেছিল বিয়ের দিন গাড়িতে বসে। যদিও এখন মাঝে মাঝে তার মন বলে এসব আবদারগুলো তিতাসের সামনে প্রকাশ করতে, তাকে আকার ইঙ্গিতে বোঝাতে, কিন্তু পরক্ষণেই মনে হয় তিতাস যদি ভুল বুঝে, যদি মুখের উপর বলেই বসে এসব আপনাকে মানায় না ভোর, এসব ছেলে মানুষই এই বয়সে মেয়ে মানান। আচ্ছা, তার চাহিদা কি খুব বেশি? ডাক্তার বলে কি সব সকাল রাত বিসর্জন দিতে হবে? 2 বার বিয়ে হয়েছে বলে কি শখ পূরণ করতে পারবে না? বয়সে ছোট ছেলেকে বিয়ে করার অপরাধে কি সারা জীবন ভুগতে হবে? কখনো কি পারবে না তিতাসের সঙ্গে সহজ হতে? ওর নারী সত্তা তো বাকিদের মতোই চায় স্বাভাবিক জীবন সংসার। এত অপূর্ণতা কি কখনো পূর্ণতার রূপ পাবে না? তিতাস কি কখনো তাকে বুঝবে না? সে মেয়ে একবারই কিভাবে বা বলবে? চল তিতাস, আমরা প্রণয়ে বিষ পান করি, এই প্রেম সুধা গ্রহণ করে হৃদয়ের তৃষ্ণা মেটাই, মরিয়া হয়ে যায় একে অপরের প্রতি। একান্ত নিজের ভাবনায় বিভোর থাকতে থাকতে ভোর কখন ঘুমিয়ে গেছে। তিতাস পাশে নেই। ভোরকে ঘুমাতে দেখে উঠে চলে গেছে। রাত তখন 12টা 7। তিতাস আগের বাসায় এসেছে, তাও চুপি চুপি। ঘন আধারে ডুবে আছে চারিপাশ। বাসায় কারো অস্তিত্ব নেই, শূন্যতা বিরাজ করছে পুরো বাসা জুড়ে। তিতাস সময় নিয়ে নিজের পরিকল্পনা মাফিক কাজ সেরে বেরিয়ে এলো। মোড়ের দিকে তার গাড়ি দাঁড় করানো। পাশেই গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে রবিন। ছেলেটাকে ঘুম থেকে টেনে তুলে এখানে এনেছে সে, কারণ তারা এখন যাবে শাহিনার অবস্থানরত বাসায়। রোজাকে সে তার কাছে এনে রাখবে, নয়তো শাহিনা তাকে অযত্নেই মেরে ফেলবে। তিতাস আর রবিন সেখানে গিয়ে বাসার পেছনের দিকে যে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। অতঃপর তারা যখন ভেতরে প্রবেশ করতে উদ্যত হয়
তখন পরিচিত এক কণ্ঠস্বর শুনে থমকে যায়। তারা দ্রুত নিজেদের বাঁচাতে থামের পেছনে লুকিয়ে যায় আর থামের আড়ালে দাঁড়িয়ে দেখে খুব পরিচিত এক বেইমানের চেহারা। তখন রবিন অতি সন্তর্পণে ফিসফিস করে বলে, নিশান স্যার এখানে কেন? উনি না দেশের বাইরে ছিলেন? প্রাক্তন প্রেমিকার টানে ফিরে এসেছে। ওনার প্রাক্তন প্রেমিকাটা আবার কে? আমার চাচি শাহিনা সুলতানা। মানে উনি নিশান স্যারের প্রাক্তন? এটা কিভাবে সম্ভব? অসম্ভবের কি হলো? আমার হিসাব মিলছে না স্যার। মেলানোর চেষ্টা করো, মিলে যাবে। নিশান স্যার দেশে কবে ফিরলেন বোর্ড ম্যাম জানেন? ফিরেছে মাস ধরে কবে? না ভোর এখনো না ভোর এখনো কিছু জানে না, কারণ নিশান এসে কাটাকা দিয়ে আছে। এই কথা শুনে রবিন হাঁপানি রোগীর মতো হাঁপাতে লাগলো। সে এটাও ভাবছে তিতাস তার সঙ্গে মজা করছে কিনা, কিন্তু ওর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে না সে মজা করছে, বরং চাপা ক্ষোভে দৃষ্টি নিবদ্ধ করেছে নিশানের দিকে। এই দৃষ্টি মোটেও মঙ্গলজনক নয়, বরং এটা ধ্বংসের দ্বার প্রান্তরে পৌঁছানোর নীরব হুমকি। রবিন তিতাসের দিক থেকে দৃষ্টি সরিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করলো ড্রয়িং রুমের দিকে। সেদিকে তাকিয়ে এসে ভাবগ্রাহী। সে ভোরের সহকারী হয়ে আছে, বছর 2 হতে যাচ্ছে। ভোরের বাসায় প্রত্যেকটা সদস্যকে সে চিনে জানে, কার ব্যবহার কেমন সূক্ষ্মভাবে স্মরণেও রেখেছে। নিশানকে তার কখনোই খারাপ মনে হয়নি, বরং মিশান ভোরের বড় ভাইয়ের চেয়ে নিশানকে অনেক নম্র ভদ্র বলে জানে, কারণ এই নম্রতা চলন বলনে সুস্পষ্ট। নিরহংকারী নিশান বাসার সকলের স্নেহের পাত্র বটে। মিশান ও নিশান 2 ভাই হলেও তাদের বনিবনা খুব একটা সুবিধার নয়, কেমন যেন লাগাম ছাড়া মনে হলেও বাকিদের সাথে ঠিকঠাক। এতদিনের এত পরিচিত কারো এমন রূপ দেখে রবিন হতবাক, তাই সে বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার বোধহয় আমাদের কোথাও বুঝতে ভুল হচ্ছে। আমার জানা সত্ত্বে নিশান স্যার এমন ধরনের ছেলে নয়। আমি কি বলেছি নিশান খারাপ? তবে রবিনের এবার নিজেকেই পাগল পাগল লাগছে। তিতাসের কথার মর্ম বুঝতে সে অক্ষম। প্রাক্তন হলেই খারাপ হবে এর কোনো মানে নেই, বরং এটা অযৌক্তিক অবান্তর এক যুক্তি। কারণ প্রাক্তন মানে একটি ব্যথা, ক্ষেত্রবিশেষ। এই ব্যথাটা কারো ক্ষেত্রে গভীর তো কারো কাছে অতি নগণ্য। কেউ বা এই ব্যথাটা আজীবন বুকের অভ্যন্তরে পুষে রাখে তো কেউ স্মরণেও আনতে চায় না। কারো প্রাক্তনের অভিজ্ঞতা সুমিষ্ট তো কারো ক্ষেত্রে জঘন্য। যদিও বেলা শেষে ব্যর্থ প্রেমের গল্প রচিত হয় অহরহ। আর এই পৃথিবীর বুকে প্রণয়ের ছলে কেউ হাসি মুখে ঠকায় তো কেউ হাসি মুখে জেনে বুঝে মেনে নেয়। তবুও তিতাসের পাল্টা প্রশ্নে রবিন চিন্তিত। তার মস্তিষ্ক জুড়ে এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, শাহিনার সঙ্গে নিশান সম্পর্কে জড়িয়ে কবে এবং কিভাবে? কি এমন ঘটলো যে এক বাচ্চার মা হয়েও প্রাক্তনের সাথে যোগাযোগ রাখছে শাহিনা? তবে মহিলা প্রচুর ধূর্ত, নিশ্চয়ই অন্য কোনো কাহিনী লুকিয়ে আছে। তাছাড়া শাহিনা অজপাড়া গায়ের আর নিশান শহুরের শিক্ষিত ছেলে, ওরা দুজনেই 2 মেরুর পথিক। তাহলে কিভাবে কি? এছাড়াও নিশান্ত অবগত এটা তার বোনের সংসার, কেনই বা সে যেচে বোনের সংসারে আগুন লাগাচ্ছে? এর ফলে ভোর কত কষ্ট পাবে সে কি ভাবছে না? নাকি ভোরকে কষ্ট দেওয়া তার মূল উদ্দেশ্য? রবিন এসব ভাবনার কর্তন ঘটিয়ে বিরক্তিমাখা দৃষ্টিতে শাহিনাকে দেখল। অদূরে থাকা এক সোফায় সে কফির মগ হাতে বসে আছে। নিশান তাকে কিছু বলছে আর সে বিরক্ত মাখা মুখে তাকিয়ে আছে। তখন উপর থেকে রোজার ডাক শোনা গেল। শাহিনা তখন চেঁচিয়ে বললেন, আর একটু শব্দ করলে তোর ডাকাডাকি জন্মের মতো কুচিয়ে দিব। বেয়াদব একটা! এত মার খেয়েও লজ্জা হয় না, মরে গিয়ে শান্তিও দেয় না। কতদিন বললাম বৈদ্যুতিক সুইচে চেপে তার মধ্যে আঙুল দিয়ে আমাকে চিরতরে মুক্তি দে। সবাই যেন ভাবে দুর্ঘটনা, কিন্তু না, তা করবে কেন? সে তো বেঁচে থাকবে আমার হাড় মাংস জ্বালিয়ে খেতে। মন চায় সারার মতো শ্বাসরুদ্ধ করে মারি। বাসায় কেউ নেই ভেবে শাহিনা তার মনের কথাগুলো বলেই যাচ্ছেন। নিশান নীরব শ্রোতা। রবিন আর তিতাস এসব শুনে হতবাক। তখন রোজা কাঁদতে কাঁদতে উত্তর দিল, আম্মু, আমি ওয়াশরুমে যাব, প্লিজ তাড়াতাড়ি এসো। পারবো না, তুই একা একা যা। আর ডাকবো না, আমি এবারই শেষ। বিছানা থেকে নামতে পারছি না আমি। আমার হুইল চেয়ার দূরে রাখা। তুমি এসো আম্মু, প্রমিস। আজ রাতে খাইয়ে দিতে বলবো না। এই কথা শুনে শাহিনা রাগে গজগজ করে রোজার কাছে চলে গেলেন। তারপর দুঘা বসিয়ে দিলেন রোজার পিঠে। রোজা ছটফটিয়ে নিঃশব্দে কেঁদে দিল, কারণ শব্দ করলেও আম্মু আবার মারবে। সেদিনের মতো করে জোরপূর্বক মুখে ওড়না ঢুকিয়ে চিৎকার করে কান্না করার শাস্তি দিবে।
তারপর এক খাঁচকা টানে রোজাকে উঠিয়ে শাহিনা ওকে ধরে ওয়াশরুমে রেখে আসলো। অতঃপর হুইল চেয়ারটাও সেখানে রেখে উনি হনহন করে বেরিয়ে গেলেন। এখন বাকি কাজ রোজা একা একা সামলে নিতে পারবে, তার অভ্যাস আছে। ড্রয়িং রুমে এখন শুনশান নীরবতা। নিশান কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আর শাহিনা তার রুমে। এই সুযোগে তিতাস রবিনকে নিয়ে ভেতরে প্রবেশ করে 15 মিনিটের মধ্যে রোজাকে নিয়ে বেরিয়ে পড়ল। তিতাসের বুকের সঙ্গে লেপ্টে আছে ছোট্ট রোজা, তার গলা জড়িয়ে ধরে হাসি হাসি মুখে তাকিয়ে আছে তিতাসের মুখ পানে। তিতাস আর কাল বিলম্ব না করে গাড়ি নিয়ে ওদের ফ্ল্যাটে চলে এলো। তিতাসের মা বাবা রোজাকে দেখে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বুকে জড়িয়ে নিলেন। রোজা ওনাদের দেখে কেঁদে ওর আম্মুর নামে বেশ কয়েকটা অভিযোগ করলো। একে একে বলেও দিল শাহিনা ওর সঙ্গে কি করেছে, কতবার মেরেছে। পিয়াস, তিতাস আর সারাকে দেখে ছোট্ট রোজাও তিতাসের বাবাকে বাবা ডাকে আর মাকে বড় মা। ওনারাও খুব ভালোবাসেন বাচাল রোজাকে, তোতা পাখির মতো বকবক করে বাসাটা মাতিয়ে রাখা ছোট্ট পাখিটাকে। পিয়াসও নেই, সারাও নেই। বর্তমানে তিতাস আর রোজাই হচ্ছে ওনাদের বেঁচে থাকার অবলম্বন। এই বাসায় জ্বলতে থাকা জ্বলন্ত প্রদীপ। ওনাদের চাওয়া এই প্রদীপ দুটো যেন চিরকাল এই বাসা আলোকিত করে রাখে। রোজা বাবা ও বড় মাকে পেয়ে গল্প জুড়ে দিয়েছে। তিতাসের মা রোজার পিঠে মলম লাগিয়ে দিচ্ছেন। 5 আঙ্গুলের দাগ বসে গেছে মেয়েটার ফর্সা পিঠে। শাহিনা ওর ব্যবহারে বুঝিয়ে দিচ্ছে সে মা নামের কলঙ্ক, নয়তো এমন ফুলের গায়ে কেউ এভাবে হাত তুলে কষ্ট দেয়। তখন তিতাস রোজাকে রেখে রবিনকে নিয়ে বেরিয়ে পড়েছিল। এখন খাবারের প্লেট হাতে বাবা মায়ের রুমে প্রবেশ করলো। তারপর রোজার পাশে বসে ইয়া বড় হা করে বলল, আম্মু খবরদার ওই টেবিকে একটু দিবা না, এখন চটচলতি আমাকে খাইয়ে দাও। আহা, স্পেশাল বিরিয়ানি। আমাকেও একটু দাও ছোট মিয়া। তোর মাকে গিয়ে বল কিনে দিতে। যা এখন ভাগ। আম্মু কিনে দিবে না, বরং বললেই মারবে। একটা শর্তে দিব, তুই যদি রাজি থাকিস। কি সত্য? তুই এখন থেকে আমাদের সঙ্গে থাকবি, ভুলে তোর আম্মুর কাছে যাওয়ার আবদার করতে পারবি না। রাজি? আচ্ছা। এমনিতে আম্মু আমাকে ভালোবাসে না, বারবার মরে যেতে বলে। আমি না থাকলেই নাকি আম্মু খুব ভালো থাকবে। যদি এই শর্তের নড়চড় করিস তোকে সিলিং এর সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখবো, মনে রাখিস। আচ্ছা। তিতাসের আম্মু হেসে প্রথম লোকমা রোজার মুখে দিলেন। তা দেখে তিতাস মুখ ভেঙচি দিয়ে পরের লোকমা মুখে পুড়ে ওর আম্মুকে বলল, আম্মু বাকিটুকু তোমার স্বামী আর রোজাকে খাইয়ে দাও। ভদ্রলোক যেভাবে তাকিয়েছে পেট খারাপ হবে নিশ্চিত। আর আমি আমার বউর কাছে গেলাম, তোমাদের সব ঝামেলায় বউটাকেও সময় দিতে পারি না। কবে যে আমাকে ছেড়ে চলে যায় কে জানে। তিতাসের বাবা জবাবে কিছু বলতে গেলে তিতাস হাই তুলে আর মোড়া ভেঙে হাঁটা ধরলো। আর ওর মা সত্যি সত্যি ওর বাবার মুখে খাবার পুড়ে রোজার সঙ্গে তাল মিলিয়ে হাসিতে ফেটে পড়লেন। এক পর্যায়ে মুখে খাবার নিয়ে ওর বাবা হেসে ফেললেন, কারণ তিতাস যাওয়ার আগে ওনাকে ইশারায় বলে গেছে, খুশি তো, এবার হাসো। তার এহেন কাণ্ডে উনি সত্যি না হেসে পারলেন না। ততক্ষণে তিতাস শীষ বাজিয়ে রুমে ঢুকে দেখে ভোর আধশোয়া হয়ে বসে বই পড়ছে। ঘুরে বসার কারণে তিতাসকে দেখতে পায়নি। তিতাস নিঃশব্দে পা টিপে ভোরকে জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে বলল, ম্যাও। ঢং করা হয়ে গেলে ফ্রেশ হয়ে শুয়ে পড়। না ঘুমিয়ে জেগে কেন শুনি? আগামীকাল থেকে হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন ছাড়, উঠবো। না, ছুটিতে আছেন, তাহলে হসপিটালে কেন? ছুটি ক্যান্সেল করেছি। কেন? সেই কৈফিয়ত তো আমি তোকে দেব না, আর তোর ঢং আমার সহ্য হচ্ছে না। ছাড়, ছাড় বলছি। আশ্চর্য, আমি আবার কি করলাম? আমার ধৈর্যের বাঁধ ভাঙিস না, আমার থেকে দূরে সর। ঘৃণা হচ্ছে তোকে দেখে। তোর ছোঁয়া আমার শরীরে বিষের মতো বিচ্ছে। যার শরীরের টানে বারবার ছুটে যাস সেখানেই যা। এ কথা শুনে তিতাসের শক্তবাঁধন আপনা আপনি ঢিলে হয়ে গেল। সে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল ভোরের দিকে। এসব বলার কারণ তিতাসের বোধগম্য হচ্ছে না। তাই সে জিজ্ঞাসা করতে উদ্যত হলেই ভোর তাকে ঠেলে উঠে ওয়াশরুমে চলে গেল। আর তিতাস সেভাবে শুয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল। এসবের মানে হয় মেয়েদের এই এক সমস্যা, কোথায় কি শুনে এসে যাচাই বাছাই না করে রিমান্ড শুরু করবে। রিমান্ডে নিতে তো বাধা নেই। অন্যায় করলে রিমান্ড নয়, ফাঁসি দিলেও মঞ্জুর করা যাবে। কিন্তু অপরাধী জানেই না তার কি অপরাধ, সে আসলে করেছেটা কি। বলা নেই কওয়া নেই, হুট করে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দিচ্ছে, না বলার সুযোগ দিচ্ছে, আর না ভোর নিজে বোঝার করছে। এ আবার কেমন ধারার বিচার? বিচার শব্দটা ব্যবহার করাও তার ভুল হচ্ছে, কারণ ভোর তার বিচার করছে না, বরং ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে। যাচাই বাছাই না করে অপরাধী বানিয়ে কঠিন শাস্তি জারি করছে। আর ভোরকে আচানক এহেন আচরণ
সে মানতেও পারছে না। তাছাড়া সে কি যেন বলল, ওর ঘৃণা হচ্ছে। তার ছোঁয়া ওর শরীরে কাটার মতো বিচ্ছে, আর সে রোজ যার শরীরে টানে ছুটে যায় সেখানে যেতে। এসব অবান্তর কথা বলার মানে হয় মেয়েটা নিশ্চিত পাগল হয়ে গেছে। সব পাগল তার কপালে কেন জুটে কে জানে। কিন্তু কথা হচ্ছে সে কারো শরীরের টানে ছুটে যায়। এই কথাটা ভোরকে জানালো কে? কে বুঝিয়েছে এসব কথা? তার মানে এখানে তৃতীয় কোনো ব্যক্তির হাত আছে। সেই ধূর্ততার সঙ্গে কলকাঠি নেড়েছে। না, তার এই জীবনে স্বস্তি পাওয়ার হবে না। একটার পর অন্য ঝামেলার আবির্ভাব হতেই আছে। মুখ্য কথা, সিনিয়র বউটাও যদি অবুঝের মতো করে তাহলে কিভাবে হবে? তার তো একটু বোঝা উচিত। এসব ভেবে সে শার্টের বোতাম খুলে একদিকে ছুঁড়ে মারল। ঘামে ভেজা শার্ট মেঝেতে লুটোপুটি খেতে লাগলো। তারপর সে দুই হাতের উপর মাথা রেখে শুয়ে ভোরের অপেক্ষা করতে লাগলো। প্রায় মিনিট 10 পর ভোর চোখ মুখ লাল করে ওয়াশরুম থেকে বের হলো। ভীষণ কেঁদেছে, চেহারাতে স্পষ্ট। তিতাস চটজলদি উঠে দেওয়ালে এগিয়ে দিয়ে মুখ কাচুমাচু করে বলল, নুডলস খাবেন? রান্না করে দিই। ভোর জবাব না দিয়ে পাশ কাটিয়ে তোয়ালে না নিয়ে আঁচলে মুখ মুছলো। ভাবখানা এমন যেন তিতাসকে দেখতেই পায়নি। তিতাস পুনরায় ওর পথ আটকে জোরপূর্বক হেসে বলল, আমি কি করেছি? কেউ কিছু বলেছে? বলুন আমাকে, না বললে বুঝবো কিভাবে? ভোর ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখে রাত 3টা বাজে। সে অহেতুক তর্কে না জড়িয়ে অপর পাশ ফিরে শুয়ে পড়ল। ওর নীরবতা তিতাসের সহ্য হলো না। সে ফ্রেশ না হয়ে তার সিনিয়র বউয়ের রাগ ভাঙাতে ব্যস্ত হয়ে পড়ল। ভোর জবাব দিচ্ছে না দেখে আরো উতলা হয়ে উঠল। বসে থেকে গলার স্বরে মধু ঢেলে কয়েকবার ডাকলো, ভোর শুনছেন? এ সিনিয়র বউ, এদিকে তাকান না প্লিজ। ভোর নেত্রজোড়া বন্ধ করে অনড় হয়ে শুয়ে আছে, যেন তার ভীষণ ঘুম পাচ্ছে, অথচ সে জেগে থেকে ঘুমের ভান করছে। তার মুখ থমথমে, ভাবভঙ্গি প্রকাশে অনিচ্ছুক। তার চোখের কোণে অশ্রুফোঁটা চিহ্ন রেখে নিমিষেই বালিশের সঙ্গে মিশে যাচ্ছে শব্দহীন সেই কান্না। ওকে কাঁদতে দেখে তিতাস উঠে ভোরকে পেছন থেকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, সিনিয়র বউদেরা তো রাখতে নেই, জুনিয়র বড়রা এতে কষ্ট পায়। তাদের বুকের মধ্যে যন্ত্রণা হয়, নিঃশ্বাস আটকে আসে। জুনিয়র বড়রা তাদের বউকে খুব ভালোবাসে, সম্মান করে। অন্যের শরীরের প্রতি তাদের টান নেই। তারা দোমুখো হতে পারে না, কারণ তাদের মস্তিষ্কে সর্বদা গেঁথে থাকে বউ নামক ভাইরাসের কথা, যে ভাইরাস তাদের দেহ ও মনে বিশাল স্তর জুড়ে জায়গা দখল করে আছে। আর নানান ঝামেলা ওরা সময় দিতে না পারলেও বউকে তারা হেলা করে না, তুচ্ছও ভাবে না। প্লিজ এভাবে কাঁদবেন না। আমাকে মারুন, বকুন, যা ইচ্ছে করুন, তো কান্না বন্ধ করুন প্লিজ। ঘুমা, নয়তো পাশের রুমে চলে যাব। বউ কাটলে ঘুম আসে? এই কথা বলে সে ভোরকে আরো শক্ত করে বাহু ডোরে জড়িয়ে নিল। ঘাড়ে মুখ ঘষে চুমু এঁকে দিল পরপর। তার এক হাত বিচরণ করছে ভোরের পেটে। আজকে তিতাস তার অজান্তেই ভোরের একটু বেশি কাছে চলে এসেছে। হয়তো ঘনিষ্ঠ হতে চাচ্ছে নিষিদ্ধ কোনো চাওয়াতে। তার রাগান্বিত বউয়ের রাগ মোচন করতে চাচ্ছে আদরের তাল টেনে। ভেসে যেতে চাচ্ছে অচিন এক সুখরাজ্যে। তিতাস যখন ধীরে ধীরে তার বাসনা পূরণের পথে অগ্রসর হচ্ছিল, ঠিক তখনই ভোর পায়ের নখ বিঁধে দিল তিতাসের পায়ের পাতায়। একই সঙ্গে সজোরে এক ধাক্কা দিল তিতাসের প্রশস্ত বুকে। তিতাস ব্যথাতুর শব্দ করে উঠে বসলো। তাৎক্ষণিক ঘোর কেটে সে ভোরের দিকে তাকিয়ে আছে। ভোর পূর্বের মতোই পাশ ফিরে শুয়ে আছে। তখন তিতাস রাগ না করে মনে মনে বলল, তুই আমার একমাত্র বউ, কোথায় আমাকে জড়িয়ে ধরবি, ভালোবাসবি? এমন না, এমন রোমাঞ্চকর প্রহরে আমাকে সঙ্গী করে রোমাঞ্চকতার সাগরে ভেসে বেড়াবে। আদর আদর উন্মাদ করে তুলবি আমায়। তা না করে তুই কেন রাগ করবে? খামচে দিবি, ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। এসব ভেবে তিতাস মুখটা করুণ করে বসে রইল। কয়েকবার জিজ্ঞাসা করলেও ভোর টু শব্দ করল না। এভাবেই কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ভোর তাচ্ছিল্যের হাসি হেসে বলে উঠল, বাইরে থেকে শূন্য হাতে ফিরেছিস বোধহয়, তাই না? এতদিন তো ভুলেই বসেছিলিস যে তোর বউ আছে। হঠাৎ আজ এত কাছে টানছিস? ও, শরীরে টান পড়েছে বুঝি? ভোরের কথা শুনে তিতাস নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। এমন খোঁচা মারা কথা সে সহ্য করতে পারে না। রাগে গা নিষ্পিস করে। এখন ভোরের স্থানে অন্য কেউ হলে এতক্ষণে থাপ্পড় বসিয়ে দিত। শুধু ভোরের উপর রাগ দেখাতে পারে না বলে নিজেকে সামলে সুন্দরভাবে জিজ্ঞাসা করলো, আপনার সমস্যা কি বলবেন আমায়? আমার কোনো সমস্যা নেই তো। তাহলে কাছে গেলে দূরে সরান, দূরে গেলে কাছে টানেন কেন? আমাকে মানুষ মনে হয় না? আমার অনুভূতির মূল্য নেই? এত তুচ্ছ আমি? তোর জীবনে প্রেমিকা আর প্রেম কোনোটার অভাব আছে নাকি? তা কতজনের উপর অনুভূতির প্রকাশ ঘটিয়েছিস? তা ঘটাবো কেন? তাছাড়া এই যুগে প্রেম করো নাকে দেখান আমায়। সে হিসেবে আমিও করেছে বিয়ের আগে। প্রেমের ছলে ইন্টিমেট হয়ে কাউকে অবৈধ হয়ে প্রেগনেন্ট তো আর করিনি। আপনি না হয় বিশ্বের সবচেয়ে নম্র, ভদ্র এবং বড় কয়েক মেয়ে। বরের জন্য জীবনের সবটুকু প্রীতি সৌহার্দ্য তুলে রেখেছেন।
অথচ বর কাছে গেলে উস্কুশানি আরম্ভ করেন। যত রকমের রং ঢং আছে নিজের মধ্যে জাহির করেন। সে আপনি আবার সুন্দরভাবে আমার দিকে আঙুল তোলে এক মন করে গল্প সাজিয়ে দোষী সাব্যস্ত করলেন। বিনা অপরাধে কথা দিয়ে আমাকে হিট করছেন, দুর্বল পয়েন্টে আঘাত করে মজা নিচ্ছেন। যত অপরাধী করো না কেন, আপনি জিজ্ঞাসা করলে আমি সত্যিটা বলি, ভবিষ্যতে বলবো। আজকের ব্যতিক্রম হতো না, তবে না জেনে দোষ দিয়ে অকারণে আমাকে কষ্ট দেওয়ার শাস্তিটা আপনাকে পেতেই হবে ভোর, পেতেই হবে। যে কারণে আমাকে এভাবে ধাক্কা দিলেন, আমি ঠিক সেই কাজের পূর্ণতা চাই, আর সেটা এই মুহূর্তে। আমার কথা শোন। না, আর কত? এবার যে দূরত্ব কাটানোর সময় এসে গেছে। রাগ বা জেদের বসে প্রাপ্য অধিকার চাচ্ছি না আমি। সজ্ঞানের স্বেচ্ছা আমি আপনাকে কাছে পেতে চাচ্ছি ভোর, খুব কাছে। প্লিজ আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। এই কথা বলেই তিতাস ভোরকে নিজের খুব কাছে টেনে নিল, আর ভোর হতভম্ব হয়ে নতমস্তকে বসে রইল। ততক্ষণে তার ওষ্ঠে তিতাসের ওষ্ঠজোড়া রাজত্ব শুরু করেছে। ভোর ভুলেও আজ বাধা সৃষ্টি করল না, বরং বিনা বিঘ্নে মেনে নিল তার জুনিয়র বরের আবদার। অতঃপর তিতাসের স্পর্শে শিহরণ বয়ে আনলো তার সর্বাঙ্গে। তারপর পরের দিন সকালে কানের কাছে তিতাসের ফোনটা ভাইব্রেট হতে লাগলো। ফোন দেখে তিতাসের স্মরণে আসলো সে রাতে ফোনটা বাসায় ফেলে গিয়েছিল। তিতাস পাশ ফিরে ভোরের বন্ধ চোখ জোড়ায় চুমু এঁকে মিটিমিটি হাসলো। বেশ আদুরে লাগছে ভোরকে দেখতে, ওর আদুরে ভাবটা ফুটে উঠেছে। এসব ভেবে হেসে সে ফোন হাতে নিয়ে বিরক্ত হলো। ফোনের স্ক্রিন জুড়ে জলজল করছে তার এক্স গফের নাম রুম্পা। ততক্ষণে কল কেটে যাওয়াতে তার এটাতেও দৃষ্টি গেল। গতরাতে এই নাম্বারে কথা হয়েছে 3 মিনিটের মতো, অথচ ফোন তার কাছেই ছিল না। তিতাসের আর বুঝতে বাকি রইল না প্যাচ ঠিক কোথায় বেঁধেছে। সে ভোরের উপরে তার শরীরে সম্পূর্ণ ভর ছেড়ে স্পিকার দিয়ে কলটা রিসিভ করলো। হঠাৎ নিজের উপর ভারী কিছু অনুভব করে ভোরের ঘুমটা ভেঙে গেল। কিছু বলতে গেলে তিতাস ঠোঁটে আঙ্গুল বুলিয়ে চুপ থাকার ইশারা করে একটা চুমুও খেলো। তখন শোনা গেল রুম্পার ন্যাকামিযুক্ত কণ্ঠস্বর। তিতাস, আমার জান পাখিটা কি করছো তুমি? এভারেস্টের চূড়ায় উঠে তোমার কথাই ভাবছিলাম সোনা পাখিটা। ওয়াও, সো কিউট। রাত্রে কল রিসিভ করে কথা বলছিলেন না কেন বাবু? আমি ভেবেছিলাম আমার কথা ভুলে গেছো, এর জন্য আমাদের প্রথম মিট থেকে শুরু করে লং ড্রাইভের ঘটনা বলে মনে করাচ্ছিলাম। ও মা, পরে দেখি সব না শুনেই কল কেটে দিয়েছ। জানো আমি ভয় পেয়ে গেছিলাম তোমার কিছু হলো ভেবে। তখন আমি না আমার দুষ্ট বোঝে কল রিসিভ করেছিল। যাই হোক, আমাকে কল দিও না, আমার বউ পছন্দ করে না, সে আবার মারাত্মক রাখে, বলে গালি টালি দিলেও আমার কিচ্ছু করা থাকবে না, তাই সাবধান। এখন বাই। কল কেটে তিতাস ভোরকে বলল, এই মেয়েটার এক্স গফ বড়লোক বাবার বিগড়ে যাওয়া ললনা। এদের পাখি ধরতে যেমন সময় লাগে না, তেমনি ছাড়তেও। তার সঙ্গে ওর গভীর সম্পর্ক ছিল না, আর না এখন আছে। শুধু সে কেন, তার 26টা গফের কারোর সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল না। এরা শুধু টাইম পাসের মাধ্যম। তবে বর্তমানে ভোর এবং ওর মা ছাড়া সে কোনো মেয়েকে ওর জীবনে ঠাঁই দেয়নি, আর দিবেও না, কারণ এরাই তার মুখে হাসি বাঁচার অবলম্বন। এখন সকাল 8টা বেজে 4 মিনিট। ব্যস্ত মুখর এই জীবনে সবাই যে যার কর্মে ব্যস্ত। তিতাসের বাবা নাস্তা সেরে বেরিয়ে পড়েছেন। গতরাতে উনি অনেক বড় ডিল সাইন করেছেন। এবার আশা করা যাচ্ছে ভালো কিছুই ঘটবে। সব বাধাবিঘ্ন পেরিয়ে নতুনভাবে সবটা শুরু করতে পারবেন। এতদিন উনি জানতেন বাবারা ছেলেদেরকে অনুপ্রেরণা যোগান, ছেলের কাঁধে হাত রেখে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেন, একবার ব্যর্থ হলে পুনরায় উঠে দাঁড়াতে সহায়তা করেন। কিন্তু তিতাস সেটা উল্টো করে দেখিয়ে দিল। উনি সত্যি সত্যি মনোবল হারিয়ে ফেলেছিলেন। এসব ঝামেলায় সবকিছুকে হেলাও করতেন, কিন্তু তিতাসের একটা মেসেজ ওনাকে নতুন উদ্যোগে চেষ্টা করার ইচ্ছে জাগিয়েছে। উনি বুঝেছেন ওনার ছোট ছেলেটা ওনার পাশে আছে শক্তিরূপে। এতে যেমন নিজের কাজের প্রতি উনি মনোবল ফিরে পেয়েছেন, তেমনি মনের জোরও। উনি চলে যাওয়ার পরে ভোর আর রোজা মিলে ফলের জুস বানিয়ে গ্লাসে রাখলো। দুজনে গল্প করতে করতে সিদ্ধ ডিমের খোসা ছাড়ালো। তিতাসের আম্মু রান্নাঘরে পরোটা ভাজছেন। রোজা আর ভোর খাবার টেবিল সাজিয়ে ফেলেছে। এবার তিতাস আসলেই তারা খেতে বসবে। ইতিমধ্যেই ভোর গিয়ে তিতাসকে 2বার ডেকেও এসেছে, কিন্তু তিতাস গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোতে নজর বুলাচ্ছে, বিড়বিড় করে পড়ছে। হাতে কলম তুলে নিয়ে খাতায় অগোছালোভাবে কী সব লিখছেও। বেশ কিছুক্ষণ পর ঘড়িতে সময় দেখে একেবারেই রেডি হয়ে নিল। এবারে নিচে গিয়ে নাস্তা সেরে বেরিয়ে পড়বে। এসব ভেবে সে শরীরে পারফিউম স্প্রে করে চুলগুলো ব্রাশ করলো। নিজেকে পরিপাটি ঘুরতেই দেখে ভোর দাঁড়িয়ে আছে। তিতাসের মা তাকে পুনরায় পাঠিয়েছেন। তিতাস ওকে দেখে মুখোমুখি দাঁড়িয়ে কপালের মাঝখানে চুমু এঁকে মৃদু হাসলো। তারপর ভোরে নাক টেনে বলল,
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।